নির্বাচনী সংস্কার হয়ে গেলে রোডম্যাপ বললেন প্রধান উপদেষ্টা। ভারতের কাছে ফেরত চাওয়া হবে হাসিনাকে। জুলাই আগস্ট গণহত্যা মামলার সাবেক 10 মন্ত্রী সহ 14 জনকে কাল তোলা হবে ট্রাইব্যুনালে। দেশ টিভির এমডি আরিফ শুধু কানাডায় পাচার করে 500 কোটি টাকা, রয়েছে প্রতারণার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগের পাশাপাশি সংস্কারের কাজকে সহজ করতে জনগণের সহায়তা কামনা করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে একটি মহল বিশেষ উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। পতিত স্বৈরাচার হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর গত 8 আগস্ট শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সরকারের 100 দিন উপলক্ষে রোববার জাতির সামনে বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, অর্থনীতি এখন অনেকটা স্থিতিশীল, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটেছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে যেসব মানুষ গুম খুনের শিকার হয়েছেন তার প্রত্যেকটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতেরও শরণাপন্ন হবে তার সরকার। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সংস্কারের গুরুত্বের কথাও মনে করিয়ে দেন তিনি। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান অধ্যাপক ইউনূস। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করা। গেল 1.5 দশকে বিদেশে পাচার হওয়া দেশের অর্থ ফিরিয়ে আনতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টা। প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সচিব সহ মোট 14 জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে কাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে এরা সবাই কারাগারে রয়েছেন। রোববার গণমাধ্যমে বিষয়টি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গ্রেফতারকৃত আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনির, রাশেদ খান মেনন সহ 14 জন। এর আগে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। রাজধানী বিমানবন্দর থানায় সজীব হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির এমডি ও অ্যাটকোর মহাসচিব আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সজীব গুলিবিদ্ধ হন আরিফ হাসানের ইন্ধনে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাটকোর মহাসচিব আরিফ হাসানকে হত্যা চেষ্টার মামলায় আদালতে তোলা হয় রোববার দুপুরে।
অধিকতর তদন্তের জন্য এ সময় 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, ওইখানে আপনাকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডের প্রার্থনা করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ডের কথা শুনে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার পরেও শনিবার ওমরা পালনের উদ্দেশ্যে পালানোর সময় বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারকে আর্থিক সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করার অভিযোগ রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের ঘনিষ্ঠজন এই আরিফ হাসানের বিরুদ্ধে। গত 19 জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয় 9ম শ্রেণীর ছাত্র সজীব। এ ঘটনায় সজীবের বাবা বাদী হয়ে ঢাকা উত্তর সিটির অপসারিত মেয়র আতিক ও আরিফ হাসান সহ 15 জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। পাচার করা টাকায় কানাডায় বাড়ি কেনা ও সংস্কার বাবদ প্রায় 33 কোটি টাকা খরচ করেছেন দেশ টিভির এমডি ও অ্যাডকোর মহাসচিব আরিফ হাসান। দুদক ও বিএফআইইউর প্রতিবেদন বলছে, আরিফ শুধু কানাডাতেই পাচার করেছেন 500 কোটি টাকা। ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর নর্থ ইয়র্কে 82 হলিউড এভিনিউয়ের 6000 স্কোয়ার ফিটের এই বাড়িটির প্রকৃত মালিক দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। দেশ থেকে পাচার করা টাকায় কেনা বাড়িটির বাজার মূল্য বাংলাদেশি প্রায় 24 কোটি টাকা। 2019 সালের 27 সেপ্টেম্বর বাড়িটির দলিলে আরিফের স্ত্রী এমিলি ফয়েজ ও স্থানীয় বাসিন্দা সুফিয়া চৌধুরীর নাম উল্লেখ আছে। বাড়িটি কেনার পর সংস্কার ও সাজসজ্জা বাবদ খরচ হয় 8 কোটি 70 লাখ টাকা। দুর্নীতি দমন কমিশন, দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর প্রতিবেদন অনুযায়ী 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত কানাডায় 500 কোটি টাকা পাচার করেন আরিফ হাসান। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর কার্যনির্বাহী কমিটির মহাসচিব আরিফ হাসানের 15টি ব্যাংক হিসাবে থাকা 341 কোটি 1,21,742 টাকা জব্দের আদেশ দেয় সুপ্রিম কোর্ট। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত বছরের 12 জুলাই শুনানি শেষে ওই আদেশ দেয়া হয়। দুদকের প্রতিবেদন অনুযায়ী আরিফ হাসান 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত সন্দেহজনকভাবে 6 বার তার পাসপোর্ট পরিবর্তন করেন। তার 128 কোটি 7,17,888 টাকার সম্পদ অর্জনের সঙ্গে আয়ের কোনো মিল নেই। তথ্য অনুযায়ী দুর্নীতি ও নিয়মের মাধ্যমে ঢাকার মহাখালী ন্যাশনাল ব্যাংক থেকে হাসান টেলিকমের নামে 335 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার আমলে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সহযোগিতায় এডকোর পরিচালক বনে যাওয়া আরিফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ আছে। আরিফের উত্থান ও অর্থ পাচারের সঙ্গী ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিম। তাকে দেশ টিভির চেয়ারম্যান করেছিলেন আরিফ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে নিজেকে নির্যাতিত হিসেবে উপস্থাপন করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছাকাছিও পৌঁছে যান নানা কৌশলে। দুদকের মামলা থেকে দায় মুক্তি পান। তবে শেষ রক্ষা হয়নি অর্থ পাচারকারী আরিফের। ধরা পড়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। বিরতির পর যা থাকছে: 1 বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করছে যুক্তরাজ্য। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে, তবে কবে যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি।
দুদিনের ঢাকা সফরে রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ব্রিটিশ মন্ত্রী বলেন, রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চান তারা। একই সাথে শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচনের প্রস্তুতি সহ গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে যুক্তরাজ্য, তবে আওয়ামী লীগকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান উপদেষ্টা। ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি, আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক। নাহিদ সিরাজি নিম্মে, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও আমলাতান্ত্রিক অদক্ষতায় বৈশ্বিক ব্যবসায়িক ও অর্থনৈতিক নানা সূচকে পিছিয়ে বাংলাদেশ, যা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। দেশের ব্যাংক খাতের সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংককে আরও বাস্তবভিত্তিক নীতি গ্রহণের পরামর্শ দেন তারা। ঘুষ ও দুর্নীতির মাত্রা কমাতে রাজস্ব খাতে পুরোপুরি অটোমেশনেরও তাগিদ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে সংস্কার নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গোল টেবিল আলোচনা। সিপিডি বলছে, বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচক ও সহজে ব্যবসা করা যায়, অর্থাৎ ইজ অব ডুইং বিজনেস সূচকে এখনও তলানিতে বাংলাদেশের অবস্থান। দুর্নীতি, দুর্বল আমলাতন্ত্র, উচ্চ রাজস্ব হার সহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কারণে এসব সূচকে এগুতে পারছে না বাংলাদেশ। It is limited access to financing, inadequate infrastructure, policy instability, high tax rate. বছরে যে 20-25 লাখ টাকা ঘুষ দেই, সেটার কোনো প্রুফ থাকে না। তো ওইটার উপরে আবার আরেকটা 30% আমাকে আবার ফাইন করে দেয় যে ঘুষ কেন দিচ্ছেন, ওইটার জন্য আবার একটা ঘুষ দিতে হয়, যে ওই 30 লাখ টাকা কম নিব, তো ওইটার জন্য আরেকটা ঘুষ দেন আর কি। তো এই ঘুষের উপরে ঘুষ চলে আর কি আমাদের দেশে। ব্যবসায়ী প্রতিযোগিতা না ফেরার জন্য বিগত হাসিনা সরকারের রাজনৈতিক দুর্বৃত্তায়নকেও দায়ী করেছেন ব্যবসায়ী নেতারা। A criminalized politics can get all the reform done for you. It is also wrong expectation. ব্যাংকিং খাতের সংকট এবং মূল্যস্ফীতির জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু নীতির সমালোচনা করেছেন এফবিসিসিআই এর এই সাবেক সভাপতি। So if central bank undertake all the responsibility of the inflation to reduce, I think they are living in the fool's paradise. এই অবস্থায় রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসায়িক খাতে অটোমেশন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। বছর শেষে ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ করার পর হঠাৎ আমাকে বলা হলো যে ট্যাক্স রেট চেঞ্জ হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? এটা সত্যি কথা, পৃথিবীর আর কোনো দেশে নেই। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রয়োজনীয় সংস্কারের কথা বলেন। বিজনেস কম্পিটিটিভনেস, বিজনেস প্রসেসেস, it's about getting things done, it's about dynamism, it's about energy. কারিগরি শিক্ষা প্রসারের মাধ্যমে বেকারত্ব কমানোর তাগিদ দেন বক্তারা। 2 থেকে 3 বছরের মধ্যে বা 4-5 বছরের মধ্যে সে কোনো জব পাচ্ছে না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গত এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা গত বছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,633 কোটি টাকা। গত সেপ্টেম্বরে মোট ঋণের স্থিতি ছিল 16,82,822 কোটি টাকা। এর মধ্যে 16.93% খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার গাঁথুসারে এতদিন বিভিন্নভাবে খেলাপি ঋণের তথ্য গোপন করা হতো, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর সে সুযোগ বন্ধ হয়েছে। সেই সঙ্গে খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করায় খেলাপি বেড়েছে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনী সংস্কার হয়ে গেলে রোডম্যাপ, বললেন প্রধান উপদেষ্টা। ভারতের কাছে ফেরত চাওয়া হবে হাসিনাকে।
জুলাই আগস্ট গণহত্যা মামলার সাবেক 10 মন্ত্রী সহ 14 জনকে কাল তোলা হবে ট্রাইব্যুনালে। দেশ টিভির এমডি আরিফ শুধু কানাডায় পাচার করে 500 কোটি টাকা, রয়েছে প্রতারণার অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।